নন্দলাল বাবু জোরে জোরে পা চালাচ্ছিলেন আর বারবার অন্ধকার আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন। বাতাসের দাপটে গাছপালা যেন পাগলের মতো ছটফট করছে। চারপাশে ঘন গর্জন, মাঝে মাঝে ঝলকে উঠছে বিদ্যুতের আলো। পরিবেশটাই যেন অস্বাভাবিক ভীতিকর। হঠাৎ একটি কুকুর রাস্তা পেরোল। সঙ্গে সঙ্গে এক ধরনের আর্তনাদ ভেসে এলো বহু দূর গাছপালার দিক থেকে। নন্দলাল থমকে গেলেন। এই সময় কেউ কি বলে নিজেই নিজেকে থামিয়ে আবার হাঁটা শুরু করলেন। পায়ে হাঁটার গতি আরও কয়েকগুণ বাড়িয়ে বিড়বিড় করে আবার বললেন নন্দলাল বাবু, বাবা, এই বৃষ্টি নামলো বোধ হয়। বিড়বিড় করলেন তিনি। ছাতা আনিনি, আবার সকালে অফিস আছে। অতুলকে কত করে বললাম তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, বাড়ি ফিরে যাব, কিন্তু সে আমায় ছাড়তেই চাইল না। অবশ্য ছাড়বেই বা কি করে, সে ছোটবেলার বন্ধু, তারই একমাত্র মেয়ের আজ বিয়ে ছিল। আমার তো উচিত ছিল কয়েকটা দিন সময় নিয়ে তার মেয়ের বিয়ে দিয়ে তবেই আসা, কিন্তু এমনই কপাল, অফিসের সকলেই এখন ঘুরতে গেছে, তাই সমস্ত চাপ এখন আমার ঘাড়ি এসে পড়ল। তাছাড়া বছরের শুরুতে বেশ কয়েকটা ছুটি নিয়ে ফেলেছি, তাই নতুন করে ছুটি পাওয়ার কথা চিন্তাতেও আসে না। সব মিলিয়ে মিশিয়ে বিকেলে গিয়ে সন্ধ্যায় ফিরতে হলো। তবে বিয়ে বাড়িতে নানান কাজের মধ্যে সন্ধে বললে কি আর সেটা সন্ধে হয়? সেটা গড়াতে গড়াতে বাজলো রাত 9টা, কিন্তু এখন শেষ বাসটা পেলে হয়। অতুল তো বলছিল সেটা আসবে রাত 10টা 15-তে, সেটা নীলগঞ্জ নামতে নামতে প্রায় রাত 12টা। অতএব বাড়ি ফেরা রাত 1টার আগে তো কোনোভাবেই হবে না। কিন্তু আকাশের যা অবস্থা, এখন যদি ঝেঁপে বৃষ্টি নামে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে। হাঁটতে হাঁটতে একটা ছোট মতো দোকানের সামনে চালা মতো দেখতে পেয়ে সেখানেই থামলেন নন্দ, ওরফে নন্দলাল সরকার। বয়স 45-এর কোঠায়, পরনে হালকা খয়েরি রঙের হাফ শার্ট, নিচে ধপধপে সাদা রঙের ধুতি, চোখে মোটা ফ্রেমের চশমা, এক হাতে ধর একটা পুরনো মলিন ব্যাগ। নিবাস হরিপুর, দুধুয়া গ্রাম পঞ্চায়েত। বাসে প্রায় ঘন্টা 3-এর রাস্তা এখান থেকে। দোকানটাকে দূর থেকে দেখে ভাঙাচোরা বলেই মনে হয়েছিল। সামনে গিয়ে নন্দবাবু বুঝলেন দোকানটাকে দূর থেকে দেখে যতটা ভাঙাচোরা মনে হয়েছিল, সামনে দিয়ে সেটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। চালের টালিগুলো বেশিরভাগই ভাঙা, কাঠের বেড়া থেকে ছাল উঠে গেছে। চারপাশে জমে থাকা জল আর কাদায় দোকানের পেছনটা কেমন অদৃশ্য হয়ে গেছে। ঘরের এমন অবস্থা দেখে নিজের মনেই বিড়বিড় করে ওঠেন নন্দ। ও বাবা, এই ঘরের যা দশা, ভয় করছে কখন উপরের ভাঙা চাল গায়ের মধ্যে এসে না পড়ে। যা ঝড়ঝাপটা মারছে জোরে জোরে, সব কিছুই তো ভাঙাচোরা। মনে হয় বহু জন্ম কেউ এর ধারে কাছেও আসেনি। তার কথার যেন জবাব দেয় প্রকৃতি নিজেই। হঠাৎ একটা প্রচণ্ড হাওয়ার দাপটে ঘরের চালের ওপর থেকে একগাছা কাঠ ঝনঝন শব্দ করে খুলে পড়ে যায় আর ধপাস করে নিচে পড়ে। সেই শব্দের সঙ্গে যেন আকাশ ফেটে নামে মুষলধারায় বৃষ্টি। এমন বৃষ্টি যেন আকাশে সমস্ত জল একসাথে নেমে আসছে। চারিদিক সাদা ধোঁয়াটে হয়ে নন্দবাবুর চশমা ঝাপসা হয়ে গেছে নিমেষে। চোখের সামনে 1 হাত দূরত্ব অব্দিও যেন কিছুই দেখা যায় না। ওই যা ভয় পেয়েছিলাম তাই হলো। তিনি আকাশের দিকে একবার তাকিয়ে একবার ঘড়ির দিকে তাকালেন। রাত প্রায় 10টা বাজে। চারপাশ জনমানব শূন্য। রাস্তার ধারে জ্যোৎস্নার বদলে এখন শুধুই জল আর হাওয়ার গর্জন। এখন এই বৃষ্টি না কমা পর্যন্ত কোনোভাবেই বাস স্টপেজ অব্দি পৌঁছানো যাবে না। ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি হয়ে গেল। কি যে লেখা আছে আজকে কপালে কে জানে। দাদা, 1 কাপ গরম চা খাবেন নাকি? কে কে? আচমকা প্রচণ্ড গম্ভীর একটা কণ্ঠস্বর শুনে একটু চমকে গিয়ে পেছনে তাকালেন নন্দলাল বাবু। বাইরে মাঝে মাঝে বিদ্যুতের আলো চমকাচ্ছে। তারই সাদা আলোতে দেখা গেল একজন লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তবে তার মুখ চেহারা কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না, কেবল সেটা যে মানুষের অবয়ব এইটুকু বুঝতে পারলেন তিনি। কিন্তু গলাটা কেমন যেন অদ্ভুত রকমের না লোকটার, এত গম্ভীর। তবুও মনে মনে তিনি ভাবলেন, তবে যাই হোক, এই দুর্যোগের রাতে অন্তত কথা বলার জন্য তো একটা সঙ্গী পাওয়া গেল।
হ্যাঁ, সে একটু চা পেলে তো ভালোই হয়, কিন্তু এই দুর্যোগের রাতে কে চা করে দেবে বলুন তো? এই মাথা গোঁজার যে ঠাঁইটা পেয়েছি এটাই ভাগ্যি। লোকটা এবার যেন সামান্য হাসল, তারপর সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, যে দোকানটায় আপনি দাঁড়িয়ে রয়েছেন এটার একটা লম্বা ইতিহাস আছে বাবু। এটা এককালে মস্ত একটা চায়ের দোকান ছিল। জানেন তো, এই দোকানটা ছিল হাটের প্রাণ। প্রত্যেক বৃহস্পতি আর রবিবার করে হাট বসতো এখানে। লোকজনের আনাগোনা লেগেই থাকতো। তার উপর কাছেই গঙ্গার ঘাট। এই দোকানেই সমস্ত মাঝি মল্লা বড় বড় ব্যবসায়ী সবাই এসে চা খেত। বাজার দরে বড় নাম ছিল কি না, একবার এক গোড়া সাহেব এসে চা খেয়েছিল। তারপর থেকে চায়ের স্বাদে মুগ্ধ হয়ে প্রতি সপ্তাহে এসে বসতেন এই কাঠের বেঞ্চে। এই গ্রামে আর আশেপাশে কোথাও তেমন ভালো চায়ের দোকান ছিল না, আর থাকলেও এত সুন্দর স্বাদ ছিল না সেই চায়ের। একেবারে রং রমিয়ে চলতো ব্যবসা। নন্দলাল কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন লোকটার দিকে। লোকটা বলতে লাগলো, তবে কি জানেন তো, লোকটা এর আগের জীবনে বড্ড খাটাখাটনি করেছিল। কোন ছোটবেলায় মা মারা যাবার পর থেকে সৎ মায়ের কাছে মানুষ। অনেক কষ্ট করে অবহেলা অপমানে বড় হয়ে একটু বয়স হলে এই চায়ের দোকানটা দিয়েছিল। তবে প্রথম প্রথম একেবারেই বিক্রি হতো না। তবে হঠাৎ করে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো। তারপরে বছর কয়েকের মধ্যেই নাম ছড়িয়ে গেল চারপাশেই। তখন আর লোকটাকে পেছনে তাকাতে হয়নি। একেবারে মোটা টাকা ইনকাম করতো। আর তখন থেকে এই দোকানটাই ছিল লোকটার ঘর বাড়ি, পরিবার। পিছনের একটা ঘরেই বিয়ে থা করেনি লোকটা, একাই থাকতো। নন্দলাল বাবু বিস্ময়ের সাথে শুনছিলেন। লোকটা হঠাৎ মুখটা গম্ভীর করে বলল, তবে সুখ সইল না বেশি দিন। ঠিক এমনই এক ঝড় বৃষ্টির রাতে, যখন কারোর আসার কথা না, আমি অপেক্ষা করছিলাম হয়তো কেউ আসবে এই দুর্যোগে। আর সেদিনই বাজ পড়লো দোকানটার ওপর। এরপর যা ঘটেছে আপনি তো জানলেনই। নন্দবাবুর এখনই এই সমস্ত গল্প শুনতে মোটেই ভালো লাগছিল না। লোকটা প্রথম থেকেই যেন একটু বেশি গায়ে পড়া, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু একান্তই ভদ্রতা ও লোকলজ্জার খাতিরে নন্দলাল বাবু খুব সামান্য ঘাড় নেড়ে হালকা হেসে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো খুবই ভালো কথা। তারপর বুড়া সাহেব বলতে আপনি তো নিশ্চয়ই অনেক বছর আগেকার কথা বলছেন। তা আপনি কোথায় যাবেন এখন? লোকটা যেন কিছুটা দূরে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হেসে উত্তর দিল, আমি আমি যে কোথায় যাব সেটাই ভাবছি। আজ বহুদিন পর আবার বেরোলাম। বুঝলেন, বৃষ্টি পড়লেই আমি বের হই। অন্যদিন রাস্তায় বড় লোকজন থাকে, তাদের ভিড়ে কেমন যেন দমটা বন্ধ হয়ে আসে। আর বৃষ্টি হলেই এই শহর, এই রাস্তাঘাট সব কেমন নির্জন, শুনশান। এই নির্জনতায় একটা অন্যরকম শান্তি পাই আমি। নন্দলাল বাবু এতক্ষণ লোকটাকে গায়ে পড়া ভাবছিলেন, এবার একটু পাগল বলেই মনে হলো। তবে তার চোখের দৃষ্টিতে, কথার ভঙ্গিমায় এমন কিছু একটা ছিল যা বেশ অস্বস্তিকর। বিরক্তি আর অজানা ভয়ের মিশ্র অনুভূতি জমা হচ্ছিল তার বুকের মধ্যে। বিরক্ত লাগলেও বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। আকাশ যেন আগুন হয়ে উঠেছে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর থেমে থেমে মাটির গা বেয়ে ঘেঁষে আসা হাওয়া যেন আরো বেশি অদ্ভুত করে তুলছিল পরিস্থিতিকে। গ্রামের দিকে কাদা রাস্তার উপর জল পড়ে প্রায় হাঁটু অব্দি জল জমে গেছে। এই সাদা ধবধবে ধুতি পরে সেসবের ওপর দিয়ে চলতে গেলেও কত পা যে হাঁটা যাবে সেটাই চিন্তার বিষয়। বৃষ্টির দিন? কিন্তু বৃষ্টির দিনে কেউ রাস্তায় বের হয় নাকি? আপনি বৃষ্টির সময় কেন বের হন? লোকটা এবার সরাসরি চোখে চোখ রেখে উত্তর দিল, এই যে নতুন বন্ধু খুঁজি। বৃষ্টির দিনেই তো কত নতুন বন্ধুরা আসে, তাদের সাথে দুটো সুখ দুঃখের গল্প করি। এই আপনার সঙ্গে যেমন করছি। এই হাসিটা যেন কোথা থেকে ঠান্ডা স্রোতের মতো নেমে এলো নন্দলাল বাবুর ঘাড় বেয়ে। লোকটার এমন কথায় এক অজানা শীতল সন্ত্রাস ছড়িয়ে পড়ল তার শরীরে। হঠাৎই দৃষ্টি গেল লোকটার দিকে। এবার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল নন্দলাল বাবুর। এটা কি দেখছেন তিনি? লোকটার শরীরের চামড়া মাংসের কোনো অস্তিত্ব নেই, কেবল একটা সাদা কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে সেখানে। গায়ে এতক্ষণে পড়ে থাকা সেই সাদা চাদরটা আর নেই, যেটা দিয়ে এতক্ষণ আড়াল করা ছিল লোকটার শরীরটা।
লোকটার গর্তের মধ্যে ঢুকে থাকা ফাঁকা কালো কুচকুচে দুটো চোখের ভেতর দিয়ে যেন লালচে আগুন গনগনিয়ে জ্বলছে। চোয়ালের কাছটা বেশ প্রসারিত, অর্থাৎ হাসছে মিচকি মিচকি। সেই ভয়ঙ্কর মিচকি হাসিটা নন্দলাল বাবুর বুকের ভেতরটা কুঁকড়ে দিল। ভয় আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করা কঠিন, তবুও তো এতটাই বাস্তব, এতটাই জীবন্ত যে সেখান থেকে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। অনেক চেষ্টা করেও গলা থেকে বেরিয়ে আসা আর্তনাদ আটকাতে পারলেন না নন্দলাল বাবু। প্রচন্ড আতঙ্কে ভয় তার গলা থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ। কাঁপতে কাঁপতে নন্দলাল বাবু জিজ্ঞেস করলেন, কে কে আপনি? লোকটা ধীরে ধীরে আবার কথা বলতে শুরু করলো। এবার যেন তার গলায় এক আশ্চর্য কোমলতা। এ তো আপনার মতোই বাবু। এককালে এই দোকানের মালিক ছিলাম। এই যে আপনাকে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, সেই লোকটা আমি নিজেই। অনেকদিন গল্পগুলো কাউকে বলা হয়নি, তো তাই আজকে সুযোগ পেয়ে আপনাকে সমস্ত কথা বললাম। জানেন বাবু, এক সময় আমার চায়ের দোকানের নাম ছিল এই অঞ্চলে। চা বলতেই লোকজন ছুটে আসতো। কে যেন একবার বলেছিল, তোমার হাতে জাদু আছে রে। বুঝলেন, সংসারের অশান্তি হোক বা ব্যবসায় ক্ষতি, ছেলে মেয়ের ভবিষ্যতের দুশ্চিন্তা হোক কিংবা মনের বিষণ্ণতা, আমার এক কাপ চা খেয়েই যেন মানুষ একটু হালকা হয়ে যেত। সামান্য সময়ের জন্য হলেও তারা সব ভুলে যেত। গোড়া সাহেবরাও আসতেন, খুশি হয়ে মোটা টাকা বকশিস দিতেন। বেশ চলছিল জীবনটা। কিন্তু সুখ তো চিরকাল সয় না কারুর কপালে, বুঝলেন তো। লোকটার গলা যেন আচমকাই ভারী হয়ে এলো। তার চোখের দৃষ্টিটাও গভীর, যেন অতীতের ঘন ছায়ায় ডুবে যাচ্ছে। সেদিনটাও এমনই ঝড়ের রাত ছিল। সেদিন সন্ধে থেকেই দোকানে চা করে বসেছিলাম, অথচ একটাও খদ্দের এলো না। কিন্তু বসেই রইলাম রাত 9টা পর্যন্ত, অথচ একটাও বিক্রি নেই। অবশ্য বিক্রি হবেই বা কি করে, বাইরে যা তুমুল তাণ্ডব চলছিল সেদিন। সমস্ত রাস্তায় একেবারে কাদায় থই থই। এমন বৃষ্টি বাপের জন্মে দেখিনি। আর শুধু কি বৃষ্টি, তার সাথে যেমন ঝোড়ো ঠান্ডা বাতাস, তার সাথে বিদ্যুতের চমকারি। বাজ পড়া যেন থামতেই চাইছে না। মোহমোহ গান ফাটানো চিৎকার, আর তার সাথে সাদা আলোর ছটা। বুঝলেন বাবু, জন্মে এমন রাত দেখিনি। সেদিন আর কোনো লোক আসবে না দেখে দরজাটা বন্ধ করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। এই রাস্তাটা ভালো করে দেখেছেন তো? চারপাশে কেমন গাছগাছালি ভরা, আশেপাশে তেমন খুব একটা বাড়িঘর নেই। কাজেই আমার সেদিন সাহায্যের জন্য আমি কাউকেই পাইনি। প্রচণ্ড ঝোড়ো হাওয়াতে মোমবাতিটাও ঠিকঠাক ভাবে জ্বালিয়ে রাখতে পারছিলাম না। তক্তাপোশের ওপরে বসে কান মাথা মুড়ি দিয়ে কোনো মতে শুয়েছিলাম। আর ঠিক তখনই একটা বিকট শব্দ। কানে তালা লেগে গেছিল বাবু। চোখের সামনে দেখি একটা আগুনের গোলা ছুটে আসছে। তারপরে প্রচন্ড যন্ত্রণা, আর চোখের সামনে ঘূর্ণিয়ে এলো কালো অন্ধকার। ব্যাস, আর কিছু মনে নেই। পরের দিন গ্রামের লোকজন এসে গ্রামের শ্মশানে আমাকে নিয়ে পুড়িয়ে দিল। অবশ্য আমি আধপোড়া অবস্থাতেই ছিলাম। তারপর থেকে তো এই ভাঙাচোরা ঘরেই থাকি। তবে বৃষ্টি বাদলা আসলে, প্রচন্ড ঝড় জল দুর্যোগের রাত আসলে বাইরে বের হয়ে নতুন বন্ধু খুঁজি। যেমন আজ একেবারে আমার ঘরের সামনে আপনাকে খুঁজে পেলাম। একবার ওই কাঠের স্তূপটায় টর্চের আলো ফেলুন তো বাবু, দেখে বলুন তো কিছু চেনা লাগছে কিনা। নন্দলাল বাবু নিজেকে প্রচন্ড হালকা বলে মনে হচ্ছিল। এতদিনের হাঁটুর ব্যথাটাও যেন একেবারে কমে গেছে। লোকটার কথাগুলো শুনতে শুনতে প্রতি মুহূর্তেই যেন একটু একটু করে অবাক হয়ে যাচ্ছিলেন তিনি। এবার লোকটা শেষের কথাগুলো শুনে টর্চ লাইটটাকে জ্বালিয়ে পড়ে থাকা কাঠের স্তূপের দিকে নজর পড়তেই কেমন যেন
মন হালকা, এক লাফেই যেন কোনো আলো ছাড়া ঝড় বৃষ্টি অন্ধকারের মধ্যে ধীরে ধীরে লোকটার হাত ধরে তিনি অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন অনন্তকালের দিকে। অশরীরী যাত্রা শুরু হলো তার। তার মতো অশরীরীদের সাথেই তার সংসার শুরু। দূরে বহু পুরনো আর এক কাঠের ভাঙা স্তূপের মধ্যে রইল তার রক্তাক্ত শরীর। কি জানো শরীরের কি হবে? গতকাল সকালে বৃষ্টি থামলে গ্রামের লোকেরা উদ্ধার করে নিয়ে যাবে। তবে পথে যেতে যেতে আরো একটা প্রশ্ন মাথায় এলো নন্দলাল বাবুর। দোকানটার চ্যানেলের উপর থেকে কাঠগুলোই কি ঝরে পড়ছে, নাকি লোকটার কাঠ সেজে?